সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের বিশেষ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের ন্যায় আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ মাইন হারিফিন অর্পণ, তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদের সামনে হাজির হচ্ছি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভিং নিয়ে বিশেষ একটি রেকর্ডিং ক্লাসিং নিয়ে। আচ্ছা, আমরা শুরু করব বিগত বছরের অর্থাৎ 2022-23 সেশনের বায়োলজি কোশ্চেনের সলভিং প্রোগ্রামটা নিয়ে। এখানে 15টি কোশ্চেন কিভাবে সলভ করতে পারি এবং কিভাবে সলভ করলে বায়োলজি পূর্ণাঙ্গভাবে তোমরা অ্যান্সার করতে পারো সেটা আমি আজকে দেখাবো। আচ্ছা, সেই জায়গা থেকে শুরু করতে যাচ্ছি 2022-23 সেশনের শিক্ষাবর্ষের কোশ্চেন নিয়ে আর কি। প্রথমে দেখো, আমরা বলতে পারি এখানে আছে হাইডার বহিতকের কোষ নয় কোনটি। এই কোশ্চেনটি যদি তোমাকে অ্যান্সার করতে হয় তাহলে আগে তোমাকে অবশ্যই হাইডার বহিতক সম্পর্কে জানতে হবে। ওকে, আচ্ছা, মূলত আমরা পড়েছি যে হাইডার বহিতক হচ্ছে কি বলতো, অ্যাক্টোডার্ম। এই অ্যাক্টোডার্মে কোষ ছিল আমাদের, কয়টা? 7টা কোষ ছিল। কয়টা কোষ ছিল? 7টা। এই অ্যাক্টোডার্মের 7টি কোষ সম্পর্কে তোমাকে আগে জানতে হবে। ওকে, চলো আমরা একটু অপশন দিয়ে দেখি কি কি আছে। প্রথম কথা আছে ক্ষণপদীয় কোষ, তারপর আছে সংবেদী কোষ, পেশী আবরণী কোষ, নিউরোসাইট। এই জায়গা থেকে আমি বলবো 7টা কোষের মধ্যে অবশ্যই তোমার এখানে সংবেদী কোষ থাকবে, এবাদে থাকবে স্নায়ু কোষ, এবাদে থাকবে তোমার জনন কোষ, তারপর থাকবে নিউরোসাইট, পেশী আবরণী কোষ। এগুলো থাকতেই হবে। এই কয়টি কোষ অ্যাক্টোডার্মের ভিতরে কি বলতো থাকতেই হবে। আচ্ছা, এই কোষগুলো যদি থেকে থাকে, দেখো তো এই কোষের ভিতরে কিন্তু কোথাও দেয়া নাই ক্ষণপদীয় কোষ। ঠিক আছে, কোথাও দেয়া নাই ক্ষণপদীয় কোষ। আসলে হাইডার চলনের ক্ষেত্রে হাইডারা সাধারণত ক্ষণপদের মাধ্যমে চলাচল করতে পারে, অর্থাৎ অ্যামিবার ন্যায় চলাচল করতে পারে। বাট এখানে কিন্তু তারা ডাইরেক্টলি এমন কোনো কোষ তাদের ভিতরে উপস্থিত নয়। আচ্ছা, তাহলে এখানে বলতেছে বহিতকের কোষ নয় কোনটি, অবশ্যই হবে কোনটা বলতো? ক্ষণপদীয় কোষ। আচ্ছা চলো, এরপরে আমাদেরকে 2 নম্বর কোশ্চেনে কি বলতেছে, ঘাস ফড়িং এর রেচন অঙ্গের নাম কি। অর্থাৎ বারবার এখান থেকে কোশ্চেন আসে প্রতি বছর আর্থ্রোপোডার ক্ষেত্রে যে শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি আমি শিখিয়েছি সুন্দর করে, যে আর্থ্রোপোডার শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই ম্যালপিজিয়ান নালিকা। অর্থাৎ ঘাস ফড়িং যদি আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই সেই পয়েন্টটা থেকেই অ্যান্সার করতে পারবা তোমরা ইজিলি। ফর এক্সাম্পল দ্যাট ঘাস ফড়িং এর রেচন অঙ্গ আর আর্থ্রোপোডার রেচন অঙ্গ কিন্তু সেম টু সেমই হবে। এটা কি বলতো? এটা অবশ্যই হবে ম্যালপিজিয়ান নালিকা। অবশ্যই কি ম্যালপিজিয়ান নালিকা। আচ্ছা, এবার অ্যান্সারটা খুঁজে বের করার ট্রাই করো, দেখে নেব। অবশ্যই বলতেছে সি নম্বর আছে ম্যালপিজিয়ান নালিকা। যদি এখান থেকে একটু ডিটেইলস জানতে হয়, নেফ্রিডিয়া হচ্ছে কাদের রেচন অঙ্গ? অ্যানিলিডার রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। আচ্ছা, যদি বলা হয় শিখাকোষ কার রেচন অঙ্গ? শিখাকোষ হচ্ছে, তোমরা পড়ে থাকবা, প্লাটিহেলমিনথিস অর্থাৎ 3 নম্বর পর্ব, যেটাকে আমরা বলতেছিলাম অবশ্যই সুতাকৃমি অর্থাৎ সেপ্টাকৃমি, সেটাকে আমরা কি বলতেছিলাম? যে শিখাকোষ। ম্যালপিজিয়ান বডি এইভাবেই পড়িয়েছিলাম যে ম্যালপিজিয়ান নালিকা কথাটা থেকে কথা মনে আছে, ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। যদি কোনো কারণে ম্যালপিজিয়ান বডি কথাটা চলে আসে, ম্যালপিজিয়ান বডি, এই জায়গাতে মনে রাখতে হবে যে এটা হচ্ছে কর্ডাটা পর্বের শনাক্ত বৈশিষ্ট্য হয়ে যাবে তখন। এই জন্য বি কেয়ারফুল, যদি বলা হয় ম্যালপিজিয়ান নালিকা তাহলে মনে করতে হবে এটা হচ্ছে আর্থ্রোপোডা অথবা কি ঘাস ফড়িং অথবা তেলাপোকা, এদের ক্ষেত্রে। আর যদি কখনো বলা হয় ম্যালপিজিয়ান বডি কথাটা উল্লেখ থাকে, ম্যালপিজিয়ান বডি মানে তখন এটা হয়ে যাবে ম্যামেলিয়া বা অর্থাৎ কর্ডাটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য হয়ে যাবে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনে বলতেছে ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা কোনটি? ক্যালভিন চক্রে। আচ্ছা, এখান থেকে কিন্তু 2023-24 সেশনে কোশ্চেন হয়েছে, আবার এখানে আমরা দেখতেছি 2022-23 সেশনে। তার মানে কতটা ইম্পর্টেন্ট নিজেরাই বুঝতে পারতেছো। আচ্ছা, সেই জায়গা থেকে চলো বলে ফেলি আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা নিয়ে কাদের ক্ষেত্রে? ক্যালভিন চক্রের ক্ষেত্রে। ওকে, ক্যালভিন চক্র মানে আমরা অবশ্যই জানি কি চক্র? C3 চক্র। কোনটা? C3 চক্র। আচ্ছা, C3 চক্রের ক্ষেত্রে এখান থেকে সংক্ষিপ্ত রূপে বলে দিছে। কোশ্চেন কঠিন হয়ে যায় তখন যখন এটা সংক্ষিপ্ত রূপে দিয়ে দেয়। ওকে, RUBP, এটা অ্যান্সার হবে কোনটা? RUBP। হোয়াট ইজ দ্য মিনিং অফ RUBP? এটা বলতেছে RUBP মানে হচ্ছে রাইবোজ, দুই কথাটাই লিখতে পারো, রাইবোজ বিস ফসফেট। রাইবোজ কি বলতো? বিস ফসফেট হচ্ছে RUBP এর পূর্ণরূপ। তোমরা পড়ে থাকবা রাইবোজ বিস ফসফেট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহিত হিসেবে কাজ করতেছে ক্যালভিন চক্র বা C3 চক্রে। আচ্ছা,
23-24 সেশনের কি কোশ্চেন ছিল আমরা যদি একটু বলে দিতে চাই, সেটা ছিল হচ্ছে C4 চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীত কোনটা? C4 চক্র। C4 চক্রের ক্ষেত্রে আছে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড। সেম কোশ্চেন একটা দিছে, একটা বছর দিছে C3 চক্র, একটা বছর দিছে C4 চক্র। সো ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড রিমাইন্ডার, খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসতেছে, সো একটু বি কেয়ারফুল। ওকে, এখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসতেছে। আচ্ছা চলো, এই জায়গা থেকে আমরা এরপরে আসি, রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশটি নয় বা কোন অংশটি নেই আর কি। রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারি। ফর এক্সাম্পল বলতে পারি এখানে সাইনোয়াট্রাল নোড থাকবে, এখানে হচ্ছে ভেন্ট্রিকুলার কপাটিকা থাকবে, এখানে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা থাকবে। কিন্তু রিমাইন্ডার, কখনোই রুই মাছের ক্ষেত্রে কোনাস আর্টারিওসাস নাই। কি নাই বলতো? কোনাস আর্টারিওসাস নাই। কোনাস আর্টারিওসাস অর্থাৎ কোনটা? এই যে ডি নম্বর হবে অ্যান্সার, কোনাস আর্টারিওসাস নাই। বলতে পারো যে কেন? আসলে রুই মাছের হৃৎপিণ্ডটা দেখতে জাস্ট লাইক দ্যাট, এমন নলাকার। নলাকার হওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে এটা হচ্ছে শেপ নিচ্ছে, অনেকটা ডাম্বেল শেপ আকৃতি নিচ্ছে, এবং এটা যাওয়ার পরে এই দিক থেকে যখন বাঁক নিবে, বাঁক নিলে এখানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা যেখানে থাকে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, এই জায়গাতে কোনাস আর্টারিওসাস দেখা যায়। ঠিক আছে, কপাটিকাতার ক্ষেত্রে কি বলতো, এই জায়গাতে কোনাস আর্টারিওসাস দেখা যাবে। কিন্তু আসলে থাকার কথা ছিল এখানে বালবাস আর্টারিওসাস, কিন্তু তার পরিবর্তে এখানে কি আছে? কোনাস আর্টারিওসাস। রিমাইন্ডেড যে যাহাই ব্যতিক্রম তাহাই পরীক্ষায় আসবে। আমি বারবার বলি এই কথাটা, ব্যতিক্রম ধর্মী কোশ্চেনই পরীক্ষা আসে। থাকার কথা ছিল বালবাস আর্টারিওসাস, কিন্তু সেই জায়গায় বালবাস আর্টারিওসাসের পরিবর্তে এখানে আছে কি বলতো? কোনাস আর্টারিওসাস। সো মাচ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলো এরপরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেনে আমরা কি বলতে পারি? কোন এনজাইম স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে? এই জাতীয় কোশ্চেন আবার এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে। কিভাবে আমরা পড়বো যে আসলে একবারে একটা শক করে পড়ে ফেলবো, কোথায় স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হয়, কোথায় প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হয়, কোথায় শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। আমি একবারে যদি বলতে চাই স্নেহ জাতীয় খাদ্য, তাহলে মনে রাখবা আজীবন লাইপেজ এনজাইম হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করে। যদি কখনো বলা হয় শর্করা, এটার ক্ষেত্রে মনে রাখবো হচ্ছে অ্যামাইলেস। শর্করা মানে কি? অ্যামাইলেস। ওকে, আর যদি বলা হয় প্রোটিনের ক্ষেত্রে, প্রোটিন মানে হচ্ছে ট্রিপটেস। প্রোটিন মানে কি? ট্রিপটেস এনজাইম। ওকে, এই কথাগুলো যাতে মনে থাকে। তো এখান থেকে বলতেছে স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করে কোনটি, তাহলে আমি ডাইরেক্টলি একটু আগে পড়ছি, স্নেহ মানে কি? লাইপেজ, অর্থাৎ অ্যান্সার এ। যদি বলা হয় মল্টেজ, ভাইয়া মল্টেজ কোনটা করবে? মল্টেজ হচ্ছে অবশ্যই রিমাইন্ডেড, এটা কার্বোহাইড্রেট পরিপাক করে। এটা কি করবে? কার্বোহাইড্রেট পরিপাক করবে। অ্যামাইলেজ একটু আগেই বলছে কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাক করবে। পেপসিন এটা হচ্ছে ট্রিপটেজের ভিতরে অন্তর্ভুক্ত একটা এনজাইম, সেটার ক্ষেত্রে আমরা বলবো এটা অবশ্যই প্রোটিন পরিপাক করবে। আমি 4টা পয়েন্টে দেখিয়ে দিলাম, বিশ্লেষণ করে সুন্দর করে নোট করে নিও। আচ্ছা এরপরে আসো, এরপরে যদি বলতে হয় তাহলে আমরা পড়বো যে একজন মানুষের বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায়? আমরা জানি ফুসফুস হচ্ছে আমাদের দুইটা আছে, একটা ডান ফুসফুস আর একটা হচ্ছে বাম ফুসফুস। ডান ফুসফুস বড়, ডান ফুসফুস হচ্ছে 3টা খণ্ডে বিভক্ত, আর বাম ফুসফুস হচ্ছে 2টা খণ্ডে বিভক্ত। এই ডান ফুসফুসের 3টা খণ্ড আবার 10টা লোবিউলে, আর বাম ফুসফুস আবার 8টা লোবিউলে বিভক্ত। তাহলে এখন দেখো তো, বলছে বাম ফুসফুসে কয়টা লোবিউল পাওয়া যায়, তাহলে খুঁজে বের করো 8টা কোথায় আছে। এই যে 8 হচ্ছে ডি তে আছে, অ্যান্সার অবশ্যই হবে আমাদের ডি, অর্থাৎ 8টি লোবিউল পাওয়া যায়। আচ্ছা এরপরে দেখি আমরা, এরপরে কি বলতেছে 7 নম্বর কোশ্চেনে বলতেছে যে নিচের কোন উদ্ভিদে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? আগে এই কোশ্চেন অ্যান্সার করার জন্য তোমাকে শিখতে হবে আসলে লেপ্টোসেন্ট্রিক কথাটা কি। রিমাইন্ডার, আমরা একটা বৃত্ত বা সার্কেল আঁকি। ওকে, এই যে একটা সার্কেল আঁকলাম, এখানে দেখো সুন্দর করে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্রে অবস্থান করে যদি ফ্লোয়েম, কেন্দ্রে কি অবস্থান করে বলতো? ফ্লোয়েম অবস্থান করে, এবং যদি বাইরে অবস্থান করে জাইলেম, অর্থাৎ পরিধিতে অবস্থান করতেছে কি? জাইলেম। ভিতরে অবস্থান করতেছে কি? ফ্লোয়েম। এটাকে আমরা বলবো লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল। লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল সবসময় দেখা যায় দুইটাতে, একটার নাম বলবো ড্রাসেনা, আর একটা হচ্ছে ইয়োক্কা। ড্রাসেনা এটা কি বলতো? ইয়োক্কা। তাহলে অবশ্যই অ্যান্সার কোনটা হবে? এই যে ড্রাসেনাতে। কোথায়? ড্রাসেনাতে। আচ্ছা গুড, এই পর্যন্ত গেলাম। এরপরে আসো আমরা 8 নম্বর কোশ্চেনে চলে যাই। 8 নম্বর কোশ্চেনে কি বলতেছে?
8 নম্বর কোশ্চেনে বলতেছে সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড উৎপন্নের জন্য কোন এনজাইমের প্রয়োজন? এটা কিন্তু ভয়াবহ কঠিন একটা কোশ্চেন, ভয়াবহ একটা কঠিন একটা কিন্তু এটা কোশ্চেন। আচ্ছা, এরপর দেখো এখান থেকে যদি এটা অ্যান্সার করতে হয় তাহলে আমাদের কিভাবে করতে হবে এটা মনে রাখো। অবশ্যই অ্যান্সার হবে অ্যাকোনাইটেক। কোনটা বলতো? অ্যাকোনাইটেক এনজাইম। আসলে সাইট্রিক অ্যাসিড সম্পর্কে তোমরা জানো, সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক, আইসো মানে কি একই রকম আর কি, একই রকম দেখতে হবে উৎপন্নের জন্য কোন এনজাইমের প্রয়োজন। সবসময় এটা মুখস্থ, এটা একটু টেকনিক্যালি মুখস্থ করবা। অ্যাকোনাইটিক মানে একাই থাকবে, মানে এক জাতীয় জিনিসই তৈরি করবে, সেক্ষেত্রে কি এনজাইম লাগবে? অ্যাকোনাইটিক এনজাইম লাগবে। যদি হেক্সোকাইনেজ কথা পাও তার মানে মনে রাখবা এখানে ছয়টা একই ধরনের জিনিস তৈরি হবে। ইনোলেজ, অ্যালডোলেজ, এটা সবসময় মনে রাখবা চিনি তৈরিতে কাজে দিবে। আচ্ছা, এবার আসো 9 নম্বরের যাই আমরা। 9 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমরা একটু খেয়াল করি। 9 নম্বরে বলতেছে পানির সালোক বিভাজনের জন্য নিচের কোনটি প্রয়োজন? ওকে, আচ্ছা, পানির সালোক বিভাজন মনে রাখো। পানির সালোক বিভাজনে কি হয় আমরা সবাই জানি, পানির সালোক বিভাজন করলে হয়তো হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হবে। রিমাইন্ডার এখানে একটা কাহিনী আছে। এই পানির সালোক বিভাজন যেটা উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে, এটা আমরা কেউই জানি না, 90% স্টুডেন্ট এটা জানি না। এর সাথে কিন্তু অবশ্যই ইলেকট্রন উৎপন্ন হবে। যদি পরীক্ষা এটাও দিয়ে দেয় পানির সালোক বিভাজনে হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে আর কি উৎপন্ন হয়, রিমাইন্ডার কিন্তু পানির সালোক বিভাজন মানে যদি উদ্ভিদের ক্ষেত্রে উল্লেখ করে দেয়, এটা অবশ্যই এখানে কি তৈরি হবে? ইলেকট্রন উৎপন্ন হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটার জন্য কোনটা কাজে দিবে? রিমাইন্ডার কোনটা প্রভাবক হিসেবে কাজ করবে? এখানে ম্যাঙ্গানিজ আয়ন এবং অবশ্যই ক্লোরাইড আয়ন। অবশ্যই কোন আয়ন বলতো? ক্লোরাইড আয়ন। এই দুইটা আয়ন পানির সালোক বিভাজনে সাহায্য করে। তাহলে খুঁজে বের করো কোথায় ম্যাঙ্গানিজ আছে। এই যে সি নম্বর আছে ম্যাঙ্গানিজ। যদি ম্যাঙ্গানিজ না থাকতো তাহলে কোনটা হইতো? অবশ্যই কি হইতো বলতো? ক্লোরিন অ্যান্সার হইতো। কোনটা? ক্লোরিন অ্যান্সার হইতো। আচ্ছা, চলো এরপরে আমরা দেখি। এরপরে বলতেছে জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়? আমি তোমাদের আবারও বলছি, প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস নিয়ে যদি ভালো করে পড়ো এই ধরনের কোশ্চেন একটা পাবা। ঠিক আছে, এইটা নিয়ে একটু ভালো করে পড়তে হবে যে কোন শাখায় কি নিয়ে আলোচনা করা হয়। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছর একটা কোশ্চেন দেয়। সেক্ষেত্রে মনে রাখো সাপ কি? সাপ অবশ্যই কি একটা সরীসৃপ। সাপ কি বলতো? সরীসৃপ। ওকে, আচ্ছা, সরীসৃপ জাতীয় যেটা সেটাকে আমরা বলি কি? রেপটিলা। সেটাকে কি বলি? রেপটিলা। আর রিমাইন্ডার রেপটিলা নিয়ে যেখানে আলোচনা করব সেটাকে আমরা বলবো হারপেটোলজি। নাম কি বলবো? হারপেটোলজি। খুঁজে বের করো এখানে হারপেটোলজি কোথায় আছে। এই যে হারপেটোলজি এখানে আছে। আচ্ছা, এই জায়গা থেকে অঙ্কোলজি, অর্নাইথোলজি, জিওলজি এগুলো নিয়ে তোমরা একটু বলি। জিওলজি কোথায়? যেখানে যে শাখায় তোমার ভূতত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। অঙ্কোলজি কোনটা? যেখানে অঙ্কোলজি, অঙ্ক বলতে ক্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমরা পড়ে থাকবা যে ক্যান্সার তৈরি হয় যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ার নাম কি? অঙ্কোজেনেসিস প্রক্রিয়া। ঠিক আছে, এই পয়েন্ট একটু বলি। আরেকটু যদি বলা হয় তোমাকে, যেমন যদি বলা হয় যে ছত্রাক নিয়ে কোথায় আলোচনা করা হচ্ছে, রিমাইন্ডার ছত্রাক কথা থাকলে হবে মাইকোলজি। ছত্রাক কথা থাকলে হবে মাইকোলজি। এটাও পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। আচ্ছা, এবার আসো এরপরের কোশ্চেনে চলে যাই। কোন কৃমি চোখকে আক্রান্ত করে? লোয়ে লোয়ে। কোনটা বলতো? লোয়ে লোয়ে। এটা হচ্ছে অ্যান্সার, ডাইরেক্টলি মুখস্থ করতে হবে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে বৈজ্ঞানিক নাম অনুসারে। আচ্ছা, এরপরে যদি যাই, এরপরে চলো আমরা সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত কত? সমপ্রকটতা যখন থাকবে, এই অপশন যদি তুমি পেয়ে থাকো, তোমাকে একটা ট্রিক শেখাই দিই। সম মানে কি? সমান। সম মানে কি বলতো? সম মানে হচ্ছে সমান। তাই এক্ষেত্রে মনে রাখো যে দুই দিকে অনুপাত যার সমান থাকবে। খেয়াল করো তো অপশন টেস্ট, ম্যাথ করার সময় একটু অপশন টেস্ট করো না? বায়োলজির আমি তোমাদেরকে একটা জায়গায় শিখিয়েছি জিনতত্ত্ব বিবর্তনে, যে তুমি একটু ট্রাই করবা এখান থেকে অপশন টেস্ট করার জন্য। তাহলে তুমি সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে পারবা ইজিলি, উইদাউট মুখস্থ, মানে মুখস্থ করা বাদ দিয়েই। দেখো তো দুই জায়গায় অনুপাত, দুই দিকে কোন জায়গায় এক আছে? এখানে কি এক আছে? নাই। এখানে কি দুই দিকে সেম আছে? নাই। এখানে সেম আছে? নাই। দেখো তো এই যে সেম, দেখছো দুই দিকে সেম আছে, মাঝখানের পয়েন্টটা আলাদা, অর্থাৎ কি? সমপ্রকটতা। অবশ্যই দুইটা পয়েন্ট কি থাকতে হবে? সেম থাকতে হবে। এটার ক্ষেত্রে অনুপাত মনে রাখো অবশ্যই 1:2:1। আচ্ছা, এবার চলো আমরা এরপরে যাই। 13 নম্বর বলতেছে নিয়ত বর্ধনশীল মঞ্জরি দণ্ড যুক্ত পুষ্পমঞ্জরি দেখা যায় কোন উদ্ভিদে? এইটা একটু পয়েন্ট একটু বিশ্লেষণ করি। নিয়ত বর্ধনশীল মঞ্জরি দণ্ড কি?
ফর এক্সাম্পল দ্যাট তুমি একটা জবা ফুলটা দেখো, জবা ফুলের ক্ষেত্রে পাপড়িগুলো দেখবা একটার সাথে আরেকটা মিক্সড অবস্থায় আছে। একটা পাপড়ি শেষ হওয়ার আগেই তার উপরে আরেকটা পাপড়ি তৈরি হয়েছে। এই ধরনের পুষ্পকে বলবো পুষ্পমঞ্জরি। কি বলবো বলতো? পুষ্পমঞ্জরি। আচ্ছা, এদেরকে যদি পুষ্পমঞ্জরি বলে থাকি, পুষ্পমঞ্জরি ডাইরেক্টলি তৈরি হবে জবা ফুলে। কোথায় বলো তো? জবা ফুলে। যদি ধানের কথা বলো, ধান হবে না কেন? ধান হচ্ছে পয়েসি গোত্রের, তোমরা জানো ধান হচ্ছে পয়েসি গোত্রের। এদের ক্ষেত্রে মঞ্জরি দণ্ড সাধারণত দেখতে পারি না। সরিষার ক্ষেত্রে মঞ্জরি দণ্ড দেখা যাইতে পারে, বাট সেটা কখনোই নিয়ত না। সেটা কি হবে বলতো? অনিয়ত পুষ্পমঞ্জরি। তোমরা জানো পুষ্পমঞ্জরি আবার দুই প্রকার, একটা নিয়ত আর একটা কি অনিয়ত। সো সরিষা হইতো যদি অনিয়ত হইতো, যেহেতু নিয়ত বলছে সেটা অবশ্যই কি হবে? জবা হবে। গুড। আচ্ছা, এরপরে চলো নেক্সট 14 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। সেটা বলছে দ্বিনিষেকের ফলে উৎপন্ন শস্য কি ধরনের হয়? ভয়াবহ ইম্পর্টেন্ট। এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে আমি জাস্ট একটা পয়েন্ট বলি, দ্বিনিষেক কি একটু আমি তোমাদেরকে একটু রিমাইন্ড করাই। একটা ফুলের 5টা স্তবক থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পুংস্তবক, আর একটা কি বলতো? স্ত্রীস্তবক। পুংস্তবক থেকে 2টা শুক্রাণু উৎপন্ন হয়। এটা যখন একটা গর্ভাশয়ের ভিতরে পতিত হয়, তখন একটা শুক্রাণু মিলিত হয় ডিম্বকের সাথে, আর একটা শুক্রাণু মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। একই সাথে যেহেতু দুইটা শুক্রাণুর মিলন করতেছে, তাই আমরা এটাকে বলি দ্বিনিষেক। রিমাইন্ডার, তাহলে এখানে বলছে দ্বিনিষেকের ফলে উৎপন্ন শস্য কি ধরনের হয়? একটু আগেই বললাম, দ্বিনিষেকের ক্ষেত্রে একটা শুক্রাণু গিয়ে মিলিত হয় ডিম্বকের সাথে, আর একটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। এই সেকেন্ডারি নিউক্লিয়াসটাই সাধারণত কি উৎপন্ন করে বলতো? শস্য উৎপন্ন করে। সিম্পল ব্যাখ্যা একটু দেখো তো, সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে কি উৎপন্ন হচ্ছে? শস্য। এখন পয়েন্ট একটু খেয়াল করো, সেকেন্ডারি নিউক্লিয়াস তুমি নিজেই বলতেছো যে এটা কি সেকেন্ডারি নিউক্লিয়াস। আচ্ছা, সেকেন্ডারি নিউক্লিয়াস যদি এটা হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা কি হবে? 2n হবে। এখন আমি বলেছি সেখান থেকে কি উৎপন্ন হয়েছে? শস্য। 2n এর সাথে যখন আর একটা n এসে যুক্ত হয়েছে, তখন কি উৎপন্ন হয়েছে বলতো? শস্য। তাহলে কত n? 3n। তুমি অবশ্যই 3n মানে কি বলতে পারো? ট্রিপ্লয়েড। তাহলে অ্যান্সার কোনটা হবে? ট্রিপ্লয়েড। এটা একটু ভেঙে অ্যান্সার করা উচিত ছিল, আমি দেখিয়ে দিলাম। ওকে। আচ্ছা, যদি কখনো বলে যে সেকেন্ডারি নিউক্লিয়াস কত n বলতো? 2n, তার মানে সেটা কিন্তু হবে ডিপ্লয়েড। কিন্তু শস্য কত n? 3n। ডান। লাস্ট পয়েন্টে চলে যাই। নিচের কোন ফলটি পার্থেনোকার্পিক? পার্থেনোকার্পিক বলতো? নিচের কোন ফলটি পার্থেনোকার্পিক? এটা পার্থেনোকার্পিক মানে কি? তুমি যদি হরমোন প্রয়োগ করে কোনো একটা উদ্ভিদে বীজহীন ফল তৈরি করতে পারো। আবারও বলি, একটা ফলের ক্ষেত্রে কি বীজ তৈরি হয় না? অবশ্যই তৈরি হয়। কিন্তু তুমি যদি হরমোন প্রয়োগ করে কোনো একটা ফলে বীজহীন ফল তৈরি করতে চাও, সেই প্রক্রিয়াটার নাম কি? পার্থেনোকার্পিক। এটা কোথায় দেখতে পারবা? এটা দেখতে পারবা কলাতে। কোথায় আমরা সাধারণত ইউজ করি? বীজহীন ফল তৈরি করি কিসের? হরমোন প্রয়োগের মাধ্যমে। কলা। বর্তমানে এটা বাংলাদেশে প্রচলিত আছে। আচ্ছা, এটা সুন্দর করে পড়ে নিবা, এটা কোনটা হবে? অবশ্যই কলা। সো তোমাদেরকে অবশ্যই বলি যে সুন্দর করে এইভাবে 15টি কোশ্চেনই সলভ করতে পারি, কিন্তু আমরা এইভাবে সুন্দর করে বিশ্লেষণ করে করে তোমাদেরকে পড়তে হবে। অবশ্যই এইভাবে দেখতে থাকো আর এইভাবে সমাধান করতে থাকো। আমাদের সঙ্গে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।